আজকের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ সাবজেক্টের যে টপিকের উপরে ক্লাস নিতে চাচ্ছি সেটা হচ্ছে সিম্পল খাদ্য কি এবং খাদ্যের শ্রেণী বিভাগ। এই জাস্ট এই একটা টপিকের উপরে নিতে চেষ্টা করছি আর কি, দেখি যতটুকু নিতে পারি। তো আমরা প্রথমে জানি আসলে খাদ্য কি। এটা অলমোস্ট সবাই জানেন। সিম্পলি বলতে গেলে হয়তো যে আমরা যা খাই তাই হচ্ছে খাদ্য। এটা হচ্ছে মানে একটা জেনারেল কনসেপ্ট। কিন্তু একজন ডাক্তার হিসেবে বলতে গেলে কিন্তু এটুকু বললে বা এটুকু বুঝলে হবে না যে আমরা যা খাই তাই খাদ্য। খাদ্য হচ্ছে অ্যাকচুয়ালি যা দেহের পুষ্টি ও বৃদ্ধি সহায়ক এবং তাপ শক্তি উৎপাদনে সহায়তা করে, সেগুলোই হচ্ছে খাদ্য। তার মানে হচ্ছে আমরা যা খাই তাকে খাদ্য বলা যাবে না। অর্থাৎ আমরা যদি এমন জিনিস খেলাম যেটা দেহের পুষ্টি সাধন করবে না বা দেহের বৃদ্ধিতে সাহায্য করবে না, কিংবা শক্তি দেহের উৎপাদন তাপ, করবে না। হ্যাঁ, শক্তি উৎপাদন করবে না বা তাপ শক্তি উৎপাদনে সহায়তা করবে না, তাকে করবে কিন্তু না। আমরা খাদ্য বলতে পারবো না। মানে একজন ডাক্তার হিসেবে বা মেডিকেল সায়েন্সের ধারণা এটা বলা থেকে। যাবে না। রাইট। তো খাদ্যকে এই জন্য প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, অর্থাৎ যে সকল খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে, সাহায্য করে। সেগুলো হচ্ছে দেহের পরিপোষক খাদ্য। আর আরেকটা কি তাহলে? আরেকটা হচ্ছে যে যে আহ, যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে, ওইটা হচ্ছে আরেকটা প্রকার। তার মানে হচ্ছে ওই প্রকারের খাদ্যগুলোতে আমরা বিশেষভাবে নজর দিব হচ্ছে যে ওই খাদ্যগুলোতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো উপাদান আছে কিনা, কিংবা ভিটামিন জাতীয় উপাদান আছে কিনা, ওইটা হচ্ছে আরেকটা প্রকার। তো আমরা দেখি তাহলে। ওইটা কি স্যার সুষম খাদ্য ওইটা? হ্যাঁ, অনেকটা বলতে পারেন যে সুষম খাদ্য। কারণ জি। সুষম খাদ্যের মধ্যে স্ট্যান্ডার্ড খাদ্যের যে উপাদানগুলো থাকা দরকার সেই উপাদানগুলো থাকতে হয়, তখনই আমরা থাকতে হয়। সুষম খাদ্য বলি। হ্যাঁ, হ্যাঁ। এ হচ্ছে প্রধান আসলে দুইটা খাদ্যের প্রকার। তো আরো কিছু প্রকারভেদ আছে। যেমন মানে এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আর কি। যেমন উদ্ভিদ ও প্রাণীজ উৎসের উপর ভিত্তি করে একটা প্রকার, আর হচ্ছে শরীরের কাজের উপর ভিত্তি করে। তো উদ্ভিজ্জ ও প্রাণীর উৎসের উপর ভিত্তি করে খাদ্যকে মানে যেভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ সোর্সটা হচ্ছে উদ্ভিদ, মানে উদ্ভিদজাত খাদ্য। জি। আর আবার কিছু খাদ্য হচ্ছে প্রাণী জাতীয় খাদ্য। প্রাণীজ থেকে পাওয়া যায়। প্রাণী থেকে পাওয়া যায়, রাইট। হুম। তো উদ্ভিদজাত যে খাদ্যগুলো আছে, শস্য বা শস্যজাত খাদ্য, মনে করেন গম, তারপরে যে চাল, চাল চাল আটা, এগুলা। হ্যাঁ, হ্যাঁ, ভুট্টা, চিনি চিনি চিনি, হ্যাঁ, বা চিনি হ্যাঁ, জাতীয় খাদ্য। চিনি জাতীয় আহ, যেমন এটা হতে সবজি, পারে, হ্যাঁ, হতে পারে যে আপনার আখের রস, হ্যাঁ, হ্যাঁ, বা গুড়, গুড়, হ্যাঁ, সেটাও উদ্ভিদ থেকে হয়। তো সবজি জাতীয় খাদ্য, বিভিন্ন ফল বা ফল জাতীয় যে সমস্ত খাদ্যগুলো আছে, তারপরে ডাল আছে, লিগুয়েমস আছে। লিগুমেন্টসটা কি স্যার? লিগুয়েমসটা হচ্ছে মানে ডাল, ডিরেক্ট ডাল না, বাট ডাল প্রকৃতির। যেমন আমরা ডাল বলতে কিন্তু ধরেন মুসুর ডাল, মুগ ডাল, খেসারি ডাল, এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, ডালগুলো কিন্তু চিনি। এছাড়া কিন্তু আরো কিছু ডাল আছে, হ্যাঁ। ওই যে যেগুলো মানে একদম কমন এ ডালের মতো না। এটার মধ্যে যেমন সিমের বিচির থেকে ডাল করে। রাইট রাইট, ওই হ্যাঁ, টাইপের যেগুলা হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা আর কি। তারপর তেল বীজ। হ্যাঁ। তেল বীজ বলতে যে সমস্ত শস্য থেকে তেল উৎপাদন করা যায়, যেমন সরিষা, হচ্ছে তিল, তিসি। তিল, রাইট রাইট, হ্যাঁ, তিসি, তারপরে সরিষা, এ ধরনের আর কি। হ্যাঁ, তারপরে চা, কফি, তারপরে কোকো জাতীয় যে সমস্ত পদার্থ আছে, এগুলো সবই হচ্ছে উদ্ভিদ উদ্ভিদজাত থেকে খাদ্য। খাদ্য, তারপর মশলা জাতীয় আছে, মশলা যেমন জাতীয়। ধরেন, হ্যাঁ, জিরা আছে, তারপরে ধনিয়া আছে, এই ধরনের। হ্যাঁ, আর প্রাণী জাতীয় খাদ্য যেগুলো, মানে যেগুলো সাধারণত আমরা মাংস, বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে থাকি। সেটা পাখি হতে পারে বা পশু হতে পারে। তারপরে ডিম আছে, হ্যাঁ, বিভিন্ন পাখির ডিম আমরা খাই। তারপরে মাছ আছে, বা মাছ জাতীয় খাদ্য। মাছ জাতীয় খাদ্য বলতে আসলে যেমন চিংড়ি মাছ আমরা বলি, আসলে চিংড়ি কিন্তু মাছ না, এটা ওয়ান কাইন্ডস অফ ইনসেক্ট, পোকা। পোকা, হ্যাঁ। মাছ হচ্ছে যে যাদের পা থাকে না, ওদেরকে মাছের মধ্যে আপনি ফেলতে পারবেন। কিন্তু যেগুলোকে আমরা মাছ হিসেবে খাই বাট পা আছে, ওগুলো কিন্তু মাছ না, ওগুলো হচ্ছে পোকা। জি। হয়তো পানিতে বাস করতে পারে, হ্যাঁ, সেই সময় আমরা মাছ বলি। যেমন চিংড়ি, এটার পা আছে, এটা কিন্তু পা মাছ না। আছে। এটা হ্যাঁ, মাছ যেমন না।
হ্যাঁ, যেমন কাঁকড়া, পা আছে। কাঁকড়া, পা এগুলো আছে, কিন্তু মাছ মাছ না। না। মাছ না, রাইট। বাট এগুলোকে আমরা মাছ জাতীয় খাদ্য বলতে পারি। তারপর হচ্ছে দুগ্ধ, দুগ্ধজাত খাদ্য। একদম। হ্যাঁ? দুগ্ধ বলতে তো ডিরেক্ট দুধ। আর দুগ্ধজাত হ্যাঁ, খাদ্য বলতে হতে পারে সেটা দই, ছানা, পনির ইত্যাদি বিভিন্ন হ্যাঁ, কিছু। হুম? তো তাহলে এই উৎসের উপর ভিত্তি করে আমরা খাদ্যকে এই ২ টা ক্যাটেগরিতে ফেলতে পারি। ভাগ এখন আমরা দেখি যে শরীরের কাজের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। শক্তিবর্ধক খাদ্য, দেহবর্ধক খাদ্য, রোগ প্রতিরোধক খাদ্য। শক্তিবর্ধক খাদ্য মানে যে সকল খাদ্য শরীরে শক্তি উৎপাদন করতে সাহায্য করে। অর্থাৎ শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য যেগুলা ইংরেজিতে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট। হ্যাঁ, বা যেগুলো থেকে ক্যালোরি হ্যাঁ, প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো হচ্ছে শক্তিবর্ধক খাদ্য। যেমন হচ্ছে নরমালি চাল, গম, আলু, চিনি, মধু, গুড়, ভুট্টা, কচু ইত্যাদি। এখন এখানে ব্যাপার আছে। আরো আছে যেমন স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আছে যেমন তেল, চর্বি, ঘি এগুলা বা ফ্যাট জাতীয় খাদ্য। এগুলো শক্তি উৎপাদনে সাহায্য করে। এজন্য শক্তিবর্ধক খাদ্যের মধ্যে রাখা হয়েছে। এখন এখানে ব্যাপার আছে যেমন চাল, গম, আলু, চিনি, মধু, গুড়, ভুট্টা, কচু এগুলো সবগুলাই আমরা বলছি শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য মানে কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট। বাট সবগুলাতে কিন্তু পরিমাণ সমান না। কোনটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, কোনটাই কম। কোনটাতে কম। আবার কোন খাদ্য আছে আমাদের দেহে খুব দ্রুত কার্বোহাইড্রেট বা শ্বেতসারটা দ্রুত প্রোডিউস হয়। আবার কোনটা থেকে আস্তে প্রোডিউস হয়। এখন আমি এক্সাম্পল হিসেবে বলি, যেমন ভাত মানে চাল থেকে যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের শরীরে খুব দ্রুত কার্বোহাইড্রেটটা প্রস্তুত করে ফেলতে পারে। যে কারণে আর গম থেকেও কার্বোহাইড্রেট পাওয়া যায় বাট এটা শরীরে আস্তে প্রস্তুত হয়। যে কারণে ডায়াবেটিক যে রুগী, ডায়াবেটিক রুগীদেরকে আমরা বলি যে রাতে ভাত খাবেন না, রুটি খাবেন। তার কারণ কি? তার কারণ ভাত খেলে উনার শরীরে কার্বোহাইড্রেটটা খুব দ্রুত খুব তৈরি দ্রুত হবে। বাড়ে। হ্যাঁ, কিন্তু ওই যে গমটা গম থেকে স্লোলি। হ্যাঁ, ওটা স্লোলি যে কারণে ওই হ্যাঁ, সুগারের পরিমাণটা ধীরে, ধীরে বাড়বে। মানে অত দ্রুত বাড়বে না। এটা লজিকটা, হ্যাঁ? হ্যাঁ। আর যেমন চিনি থেকেও কিন্তু খুব দ্রুত আপনার খুব দ্রুত বাড়ে। প্রোডিউস হ্যাঁ, আলু হ্যাঁ, আলু থেকে এবং বাড়ে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি। অ্যা মানে যখন ডাক্তার হিসেবে পেশায় যাবেন তখন সাধারণত ডায়াবেটিস পেশেন্টদেরকে তো আমরা কি করি? মেডিসিনের পাশাপাশি কিন্তু খাদ্যাভ্যাসের উপরে নজর দেই। বলি যে এটা খাবেন না। তো তার মধ্যে কমন একটা নিষেধাজ্ঞা দিতে হবে। যে সমস্ত খাদ্য মাটির নিচে হয়, হ্যাঁ? সেটা মানে সবজির ক্যাটেগরিতে পড়ুক কিংবা আমার খাদ্যের ক্যাটেগরিতে পড়ুক, ওটা টোটালি ডায়াবেটিসের পেশেন্টদের জন্য নিষিদ্ধ। যেমন আলু মাটির নিচে হয়, আলু হ্যাঁ? তারপর এটা আমাদের গ্রাম বাংলায় একটা বলে বাগান আচার। হ্যাঁ, সেটা গোলালু হোক হ্যাঁ। কিংবা মিষ্টি আর আলু হোক, যে মিষ্টি আলুই হোক হোক না বা কেন মেটে আলু হোক, হ্যাঁ, ওগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। এজন্য কার্বোহাইড্রেট আছে। ডায়াবেটিসের পেশেন্টরা আলু খাওয়া নিষিদ্ধ। এক কথা মাটির নিচে যেগুলো হয়, এগুলাই কিন্তু খুব দ্রুত কার্বোহাইড্রেট প্রোডিউস করে। প্রোটিন। এজন্য ডায়াবেটিসের পেশেন্টদের জন্য ডিরেক্ট যে মাটির নিচে যে সমস্ত খাদ্য হবে এগুলো খাবেন না। আর সেই সাথে হয়তো আ যে আমরা চিনি খেতে নিষেধ করি। মানে আরেকটা জিনিস বলি, চিনি কিন্তু কখনো ডায়াবেটিস সৃষ্টি করে না। কিন্তু একজন ডায়াবেটিস অলরেডি আছে এমন ব্যক্তি যদি চিনি খান, তাহলে হয় কি? যে অতিরিক্ত সুগারটা ব্লাডে চলে যায় বা ইউরিনে যেতে পারে। অ্যা অ্যা এবং আরো কিছু বিষয় আছে। আ ওইটা হয়তো যিনি প্র্যাকটিস অফ মেডিসিন পড়াবেন উনি আরো ব্যাপকভাবে বলবে। তারপর আমি বলছি যে ডায়াবেটিসের পিছনে প্রধানত ২ টা কারণ থাকে। একটা কারণ আ যে ইনসুলিন জনিত, হ্যাঁ? আর আরেকটা ইনসুলিন জনিত বলতে যে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রোডিউস না হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট বা সুগারটাকে বার্ন করতে পারবে না। তখন সেটা কি করবে? ব্লাডে চলে যাবে। তার মানে আপনি ব্লাড টেস্ট করলে দেখবেন যে নরমালের চেয়ে বেশি পরিমাণে সুগার আছে। এটা ইনসুলিনের যদি ঘাটতি থাকে। আর আরেকটা যে আমরা ইনসুলিন ঠিকই প্রোডিউস হচ্ছে, কিন্তু ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ এই যে আমরা খাবার খাই, এই খাবারের যে ক্যালোরিটাকে কি করে? কোষের মধ্যে ঢুকায় দেয় এবং কোষ স্টোর হাউস অফ এনার্জি। হ্যাঁ? এখন কোষ কি করে? কোষের মধ্যে অসংখ্য রিসিপ্টর আছে। যারা নাকি ওই শর্করাটাকে রিসিভ করবে। কিন্তু ওই রিসিপ্টরের কাছে নেওয়ার কাজটা ইনসুলিনের। এখন মনে করেন ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে প্রোডিউস হচ্ছে, কিন্তু রিসিপ্টর ঠিকমতো কাজ করতেছে না। তাহলে তো ইনসুলিন চেষ্টা করলেও কিন্তু ওই যে শর্করাটা আছে ওটা কোষের মধ্যে দিতে পারতেছে না। দিতে তখন পারতেছে না।
তখন কি হবে, এটা চলে যাবে ব্লাডে ব্লাডে, বা ইউরিনে। ইউরিনে। হ্যাঁ, ওই ধরনের পেশেন্টদেরকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস পেশেন্ট। আর তার মানে দুইটা, একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রডিউস না হলেও ডায়াবেটিস হতে পারে, আবার ইনসুলিন প্রডিউস হচ্ছে বাট ওনার কোষের রিসিপ্টর কাজ করতেছে না, তাইলেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। তো সেক্ষেত্রে ওই যে বললাম যে চিনি কখনো ডায়াবেটিস তৈরি বাড়ায় করে না। না, কিন্তু যখন একজন ডায়াবেটিসের পেশেন্ট দেখা গেল যে তার ওই যে কোষের রিসিপ্টর ঠিক মতো কাজ করে না অথবা ইনসুলিন প্রপারলি প্রডিউস হচ্ছে না, তখন কি হবে, ওই যে চিনি যখন খাবে তখন এটা অতিরিক্ত চিনিটা চলে যাবে ব্লাডে। এটা হচ্ছে ঘটনা, এবং যে কারণে আমরা বলি যে মিষ্টি জাতীয় খাবার খাবেন না। তবে কখনো ডায়াবেটিসের পেশেন্টকে একদম নিষেধ করবেন না যে হ্যাঁ আপনি মিষ্টি খেতে পারবেন না, এটাও কিন্তু রিস্কি। কারণ আমাদের শরীরে মিনিমাম একটা লেভেল পর্যন্ত সুগার কিন্তু থাকতে হবে, যদি ওটা আবার নিচে চলে যায় তাহলে কিন্তু রিস্ক আছে। তাহলে তো হাইপোগ্লাসেমিয়া হবে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া হবে। এই জন্য হচ্ছে হ্যাঁ মিষ্টি জাতীয় খাবার কম খাবেন, এই অ্যাডভাইসটা করতে হবে। ঠিক আছে? আর যখন একজন ডায়াবেটিসের পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে যাবেন, তখন প্রথমতই আইডেন্টিফাই করতে হবে আসলে তার ডায়াবেটিসটা কোন কারণে হচ্ছে। ওই যে বললাম যে এটা কি ইনসুলিনের ঘাটতি, নাকি ইনসুলিন ঠিক আছে, ওই যে ওনার কোষের রিসিপ্টর কাজ করতেছে না। রিসিপ্টর কাজ করতেছে না। হ্যাঁ, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সেই অনুসারে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন দিলে অবশ্যই মানে উনি প্রপারলি একটা ডায়াবেটিস ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবেন। আর সেই সাথে হচ্ছে খাদ্যাভ্যাসগুলো দিলেই হবে। তো যাই হোক, তো আমরা এখানে জানলাম যে শক্তিবর্ধক খাদ্যগুলা কি, এবং সেই সাথে আমি ডায়াবেটিস সম্পর্কে এই জন্য বললাম যে আপনার কাছে একজন পেশেন্ট আসছে, এসে বললো যে আমার তো শরীর খুব দুর্বল লাগে, এখন আপনি যদি ওনাকে ডিরেক্ট বলে দেন যে আপনি এই খাবারগুলো খাবেন, তাহলে তো বিপজ্জনক, কারণ ওনার জন্য এই খাবারগুলো আবার হচ্ছে ক্ষতিকর। কাজে তখন আপনাকে বুঝতে হবে যে উনি কি ডায়াবেটিস আছে না নাই, সেই অনুসারে আপনাকে অ্যাডভাইস করতে হবে যে উনি কোন ধরনের খাবার খাবে। তখন তাকে আপনি বলতে পারেন যে আপনি মাঝে মাঝে খাবারের সাথে একটু ঘি খান, কারণ ওটা ডায়াবেটিস ক্ষতি করবে না। হ্যাঁ, বা আপনি পাউরুটি খান, পনির দিয়ে খান, তখন ওনার উইকনেসটা কেটে যাবে। হ্যাঁ, আপনি হ্যাঁ। মাছের তেল খান, সেটাতে ওনার উইকনেসটা কেটে যাবে। বাট ওনার হচ্ছে ডায়াবেটিসের সমস্যা করবে না। ঠিক আছে? এখন হচ্ছেন দেহবর্ধক খাদ্য কোনগুলো, অর্থাৎ দেহবর্ধক বলতে দেহ কিভাবে বৃদ্ধি পায়, কোষ বিভাজনের মাধ্যমে। আমাদের শরীরে আমরা ছোটবেলা থেকে যে বড় পর্যন্ত হই, কি হয়, একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, এভাবে চারটা থেকে আটটা। আটটা, এভাবে মানে এটাকে বলা হয় জ্যামিতিক হারে বাড়তে থাকে। হ্যাঁ। তো এখন এই যে কোষ যে বাড়ে, এখানে আপনারা বায়োলজি সাবজেক্টে অবশ্যই কোষ বিভাজন প্রক্রিয়া দেখবেন, মাইটোসিস এবং মিউসিস। দুই মিওসিস। ধরনের দুই ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া আছে, ওখানে আপনারা বিশদভাবে জানতে পারবেন। তো আমি জাস্ট এটুকুই বলবো, এই কোষ মানে বিভাজনের জন্য বা বিভাজিত হওয়ার পর যে নতুন কোষটা তৈরি হলো, তার বৃদ্ধির জন্য কি দরকার, প্রোটিন বা আমিষ এবং কিছু খনিজ লবণ। তো তার মানে আমরা কিন্তু এরকম না যে প্রোটিন জাতীয় মেডিসিন খাবো বসে বসে, কিংবা ডিরেক্ট চামচ দিয়ে বসে বসে লবণ খাবো, সেটা না। আসলে আমাদেরকে জানতে হবে যে কোন ধরনের খাদ্যে প্রোটিন আছে, বা কোন ধরনের খাদ্যে বিভিন্ন ধরনের লবণগুলো আছে। যেমন আমাদের মেডিসিন হিসেবে 12টা লবণ আছে, আপনারা হয়তো জানেন, বায়োকেমিক হিসেবে আমরা যেগুলো বলি 12টা সল্ট। আর এছাড়া আমাদের কিন্তু বিভিন্ন ধরনের খাবারে খনিজ লবণ কিন্তু থাকে, হ্যাঁ, যেগুলা আমাদের এই দেহের বৃদ্ধির জন্য কাজ করে থাকে। এবং বিশেষ করে সামুদ্রিক মাছে কিন্তু লবণ থাকে, লবণ আয়োডিন থাকে, থাকে, আয়োডিন থাকে। লবণ থাকে, আয়োডিন থাকে। তো আমরা মাঝে মাঝে সামুদ্রিক মাছ খেতে পারি, বা এমনি তো মাছের যে ফ্যাট, এই ফ্যাট কিন্তু কখনো ক্ষতি করে না। আরেকটা বিষয় আপনারা মানে এটা নলেজে রাখবেন, সেটা হচ্ছে প্রাণীজ ফ্যাটের মধ্যে মাংসাশী ফ্যাট যেগুলা, মনে করেন এই যে খাসির মাংসের যে ফ্যাট, বা যারা গরু খান যে গরুর যে ফ্যাট, এগুলা কিন্তু ক্ষতি করে। হ্যাঁ, কিংবা ব্রয়লার মুরগির যে ফ্যাট, এগুলো ক্ষতি করে। কিন্তু মাছের যে ফ্যাট, ওগুলো কখনোই ক্ষতি করে না। উপরন্তু যাদের কোলেস্টেরল বেশি থাকে বা শরীরের চর্বির পরিমাণ বেশি থাকে, ওই ফ্যাট কিন্তু কমায় দেয় মাছের ফ্যাট, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো কাজে মাছের ফ্যাট কখনোই কিন্তু ক্ষতিকারক না, বরং মাংসের যে ফ্যাট, ওইগুলা ওইটা ক্ষতি করে। ক্ষতিকারক। ওগুলা ক্ষতি করে, যেমন হার্ট ডিজিজ তৈরি করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ হতে সাহায্য করে মাংসের যে ফ্যাট ওগুলা। হ্যাঁ। এই জন্য মাংসের ফ্যাট বর্জন করা উচিত। বাস, বা আপনার যদি তৈলাক্ত মাছ খান, সেটা কিন্তু কখনোই ক্ষতি করবে না। তারপর আপনারা দুধ খেতে পারেন, দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে,
তারপরে প্রোটিন থাকে, হ্যাঁ, ফ্যাট থাকে। তো এই জন্য দুধ খেতে পারেন, ডিম খেতে পারেন। ডিমের মধ্যে ক্যালোরি থাকে, ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, ডিমের সাদা অংশে ক্যালসিয়াম থাকে। যেগুলা যারা বার্ধক্যজনিত রোগ, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। শিমের বিচি, শিমের বিচিতেও কিন্তু হাই প্রোটিন থাকে। তবে যাদের নাকি ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, মানে ইউরিক অ্যাসিড মানে নরমালি বৃদ্ধি পায়, তাদেরকে কখনোই হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যাদের নাকি ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। এখন ইউরিক অ্যাসিডের সমস্যা কিভাবে বুঝবেন? সিম্পটম থেকে অনেকে দেখবেন যে ওই যে পায়ের বুড়ো আঙ্গুল লাল হয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, হ্যাঁ? বা পায়ের পাতা একটু ফুলে গেছে, পায়ের আঙ্গুল ফুলে গেছে, ব্যথা হচ্ছে। তখন আপনাকে সন্দেহ করতে হবে যে পায়ের আঙ্গুল, বুড়ো আঙ্গুল যদি লাল হয়ে মানে ব্যথা হয় প্রচন্ড, তাহলে আপনাকে সন্দেহ করতে হবে যে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তখন হয়তো একটা ক্লিনিক্যাল টেস্ট দিয়ে, ইউরিক অ্যাসিড টেস্ট দিয়ে আপনি বুঝতে পারবেন যে নরমাল রেঞ্জের চেয়ে যদি বেশি থাকে, তার মানে উনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ওই ধরনের যদি পেশেন্ট হয়, তাহলে উনাকে কখনোই সিমের বিচি বা সিমের বিচি জাতীয় তরকারি খেতে উৎসাহিত করবেন না। কারণ সিমের বিচি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। শুধু সিমের বিচি না, মুসুরের ডাল ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য সাহায্য করে। করে। হ্যাঁ? তারপরে মাংসের কলিজা ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। ফুলকপি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। কচু জাতীয় সবজি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। ইভেন মাশরুম আমরা জানি খুব উপকারী ডায়াবেটিসের পেশেন্টদের জন্য। কিন্তু মাশরুমও ইউরিক অ্যাসিড বাড়াতে বাজাতে সাহায্য করে। সাহায্য করে। হ্যাঁ, তো কাজেই কথাগুলো কেন বলছি? যে আমরা যেমন কোন খাদ্যে কোন ধরনের পুষ্টি আছে বা কোন খাদ্য আমাদের কোন কাজে লাগবে সেটা যেমন আমাদের জানা দরকার। আমরা কিন্তু একজন পেশেন্টকে যখন অ্যাডভাইস করব, তখন চট করে অ্যাডভাইস করে দিলেই হবে না। তার আবার দৈহিক কোন ধরনের ডিজিজ আছে, তাকে ওই ডিজিজ অনুসারে আবার কোন খাবারটা খেলে ক্ষতি করতে পারে, সেটা কিন্তু অ্যাডভাইস করা যাবে না। সেটাও মাথায় রাখতে হবে। মানে আমি কি বিষয়টা বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে মানে পারছি। একজন ডাক্তার কিন্তু ডাক্তারি করতে গেলে তাকে সার্বিকভাবে নলেজ রাখতে হয়। যে আমার কাছে একজন আসলো উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে। আমি তাকে মানে উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট দিলাম। সেই সাথে হয়তো এমন সব খাবারের ইয়ে দিলাম যে আপনি এগুলো খাবেন না, বা এগুলো খাবেন। কিন্তু যদি দেখা যায় যে ওই যেগুলো খেতে বলছি ওগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা হয়তো ওনার শরীরে আরেকটা হয়তো কিডনি ডিজিজ আছে, যে কিডনির জন্য ক্ষতিকর। তাহলে তো আরেক বিপদ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এডভাইস করতে গেলে মানে ভাবতে হবে যে আমি যেগুলো এডভাইস করতেছি ওইটা আবার অন্য কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা যেটা ওনার শরীরে আছে। ঠিক আছে? এখন আসি রোগ প্রতিরোধক খাদ্য কোনগুলা? অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ পাওয়ার বাড়াতে পারে এই ধরনের খাদ্য কোনগুলা? এগুলো প্রথমত হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। তো ভিটামিনের উৎস হচ্ছে ফলমূল, শাকসবজি এগুলা। আর খনিজ লবণ একটু আগে যেমন বললাম বিভিন্ন মাছে থাকে। এছাড়া আমরা যে লবণ খাই এগুলো খনিজ লবণ না। মানে যেটা আমরা সোডিয়াম ক্লোরাইড খাই এটা খনিজ লবণ না। এটা তো সোডিয়াম খনিজ লবণ না, কিন্তু এই যে না সব এটা এই হিমালয়ের পিঙ্ক সল্ট, হ্যাঁ, তারপরে এখন আমরা যে আমরা সিন্ধুক বিট লবণ, লবণ, বিট বিট লবণ, লবণ বা হ্যাঁ, কিংবা পিঙ্ক সল্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, হিমালয়ের পিঙ্ক সল্ট। হ্যাঁ, পিঙ্ক সল্ট মানে হচ্ছে আসলে সৈন্ধব লবণ। পিঙ্ক এটারই সল্ট মানে এখন সন্দেহ লবণ। সৈন্ধব লবণ, হ্যাঁ। আচ্ছা, এটা 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 কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আচ্ছা, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যে খাবার লবণ যেটা খাই সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এটা কিন্তু উচ্চ রক্তচাপ বাড়াতে সাহায্য করে। বাট আপনি যদি পিঙ্ক সল্ট খান বা সৈন্ধব লবণ খান, হ্যাঁ, ওইটা কখনো উচ্চ রক্তচাপ বাড়াবে না। আচ্ছা। এবং ওইটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং এখন কিন্তু বাজারে মোটামুটি পিঙ্ক সল্ট আগেও ছিল, সৈন্ধব লবণ হিসেবে মানুষ চিনত। আর হ্যাঁ, আমরা তো এখন পিঙ্ক সল্ট তো অন্যভাবে চিনি, কিন্তু আমরা তো আগে ওই স্যার ওই যখন বাবা মা মারা যাইতো, হ্যাঁ, তখন ওই যে হবিষের সময় খেত। হবিষ্যন্ন খাওয়ার সময় হ্যাঁ, এইটা ব্যবহার হইতো। তখন আগের মানুষরা সৈন্ধব লবণ হিসেবে এটা খেত। হ্যাঁ, এবং এটা খেত কেন? যে তখন যেহেতু সংযম পালন করে, হ্যাঁ, হ্যাঁ, এজন্য দেহের পুষ্টির জন্য সাধারণত এই লবণটা না খেয়ে এবং দেহ যাতে মানে উত্তেজিত না হয়, সেজন্য হচ্ছে এই সৈন্ধব লবণটা খেত। কারণ সৈন্ধব লবণ কখনোই উচ্চ রক্তচাপ তৈরি করে না। করে না। বাট এই খাবারের লবণ উচ্চ রক্তচাপ তৈরি করে। এজন্য সৈন্ধব লবণটা তখন খেত বা খায়।
এখনই এটার মডার্ন নাম হয়ে গেছে পিঙ্ক সল্ট। আসলে salt। ওটাই কিন্তু সুন্দর লবণ এবং এটা বাজারে পাওয়া যায়, বিভিন্ন ভাবে বাজারজাতকরণ হচ্ছে, আধুনিক ভাবে করতেছে। বাট এটা খুবই উপকারী। আপনারা যদি হয়তো এমনি লবণের চেয়ে একটু দাম বেশি পড়ে, বাট এটা খুবই উপকারী। আপনার আমি ওই পিঙ্ক সল্টটাই খাই স্যার। হ্যাঁ, এটা যদি খেতে পারেন, ইভেন আপনি তরকারি রান্নাতেও এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বরং পিঙ্ক এটা সল্টটা আপনার খাই। রোগ আর স্যার এই যে যে চিয়া সিডটা পাওয়া যায় স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দেহের ওজন কমায়, ওয়েট ওয়েট কমায় এবং ফ্যাট বার্ন করে। হ্যাঁ। চিয়া সিড মানে প্রাকৃতিক জিনিস তো আসলেই উপকার। মানে সাধারণত প্রাকৃতিক জিনিসের অপকারিতা খুব কম। তো এটাই বললাম যে খনিজ লবণ বলতে আসলে ওই পিঙ্ক সল্ট এটা খনিজ লবণ। হ্যাঁ? বাট আমরা যেটাকে খাবার লবণ এটা কিন্তু খনিজ লবণ না। না। এটা প্রাকৃতিক লবণ বলতে পারেন হয়তো। বাট আমরা এখন যেটা খাই এটা প্রাকৃতিকও না। এটা হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি করে। হ্যাঁ, মানে এই কেমিক্যাল যে দিয়ে তৈরি। মোল্লা সল্ট, এই সল্ট, মোল্লা, সেই সল্ট। কিন্তু আমরা এসিআই। যেমন হ্যাঁ, আমরা যেগুলো ছোটবেলায় খেয়েছি, বাট ওগুলো কিন্তু প্রাকৃতিক লবণ। ওগুলো সমুদ্রের পানি থেকে করতো। জি। পানি জমায়ে সমুদ্রের পাড়ে তারপর বিশেষভাবে মানে প্রক্রিয়াজাত করে করতো এবং কাদামাটি তখন খোলা সংগ্রহ করে জাল দিয়া হ্যাঁ, তখন কিন্তু খোলা লবণ বিক্রি হতো এবং ওই লবণের বালিও পাওয়া যেত। বালি পাওয়া ওইটা যায়। ছিল প্রাকৃতিক লবণ। বাট এখন তো কেমিক্যাল দিয়ে তৈরি করে প্যাকেটজাত পাওয়া যায়। বাট এগুলো পুরাই কেমিক্যাল। হ্যাঁ? এবং দেখবেন যে এই লবণের কিন্তু অনেক ঝাঁজ বেশি। এই কেমিক্যালস লবণটার। অনেক ঝাঁজ। তার কারণে এগুলো তো কেমিক্যাল দিয়ে তৈরি। যাই হোক, তো খনিজ লবণ হচ্ছে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাট এই যে আমরা যে কেমিক্যাল সল্ট যেগুলা, এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং এগুলা ক্ষতিই করে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, আর পানি। পানি বলতে আ ওই যে আমি পানির উপরে একটা বলছিলাম কোন একটা ক্লাসে যে আমাদেরকে বিশুদ্ধ পানি খেতে হবে। হ্যাঁ? আর মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি বলতে ফুটানো পানি হয়তো বিশুদ্ধ, বাট ফুটানো পানিতে কিন্তু কোনো উপকার নেই। এটা আমি একটা ক্লাসে বলছিলাম। যে কারণ ওখানে মিনারেলস গুলো নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি প্রাকৃতিক পানিও যদি অ্যা মানে ফিল্টার করে খেতে পারেন, মানে সেটা হচ্ছে উপকার। তার কারণ মিনারেল গুলো নষ্ট হয় না ফিল্টারে। বাট আপনি যখন পানিকে ফুটাবেন, সেখানে তো জীবাণু নষ্ট হবে, সেই সাথে কিন্তু মিনারেল গুলোকে নষ্ট করে দেয়। পানিতে কিন্তু মিনারেলস থাকলে যেগুলো আমাদের দেহের জন্য উপকারী, যদি আপনি পানি ফুটায়ে তারপর খান, ওই পানির কিন্তু মিনারেলস নষ্ট হয়ে যায়, ওটার কোনো উপকারই নেই। ওই পানি খাওয়া না খাওয়া একই কথা। ঠিক আছে? সেজন্য বিশুদ্ধ পানি খাওয়া মানে হচ্ছে যদি আপনি ফিল্টার জাত পানি খেতে পারেন, সেটা উপকার করবে। কিন্তু ওই সিদ্ধ পানি হয়তো আমরা অনেকে খাই বা অনেকে বাসায় সিদ্ধ পানি খায় কেন? যে জীবাণু নষ্ট করে খাচ্ছে। বাট ওটার কিন্তু একটু বিন্দুমাত্র উপকারও নাই। কারণ জীবাণু যেমন নষ্ট করতেছে, একই সাথে মিনারেল গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। বাট আপনি যদি প্রাকৃতিক পানিকে ফিল্টার করে খান, না ফুটায়ে ফিল্টার করেন, সেটাতে কিন্তু আপনি মিনারেল গুলা পাবেন এবং বিশুদ্ধও হচ্ছে। এখন ফিল্টারের কোয়ালিটি আছে। বিভিন্ন টাইপের ফিল্টার মেশিন এখন পাওয়া যায়। আপনি যদি একটু ভালো ফিল্টার মেশিন ইউজ করেন, তাহলে আপনি একেবারে খাঁটি বিশুদ্ধ পানিও পাবেন, মিনারেল ওয়াটারও পাবেন। সেই পানিটা কিন্তু উপকার। হয়তো আপনি একবারে একটু বেশি টাকা খরচ করে মেশিনটা কিনতে হবে এই। তো এই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধক খাদ্য। তো এখন আমরা শক্তিবর্ধক খাদ্য যেমন ১ম এ জেনেছি, সেগুলো আসলে কি করে? সেগুলো শরীরের তাপ বজায় রাখে। অর্থাৎ আমাদের তো টেম্পারেচার কত থাকে? 98.4 হ্যাঁ, না। ডিগ্রি ফারেনহাইট। তাই তো? ডিপেন্ড, হ্যাঁ। স্ট্যান্ডার্ড। তার নিচে গেলেও খারাপ, উপরে উপরে গেলেও গেলেও খারাপ। 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 তো এটাকে ব্যালেন্স রাখার জন্য সাহায্য করে। আর হচ্ছে পরিপাক ক্রিয়া, শ্বসন ক্রিয়া, রেচন ক্রিয়া। পরিপাক ক্রিয়া তো মানে বুঝছেন যে হ্যাঁ, ডাইজেশন। ডাইজেশন। শ্বসন ক্রিয়া মানে হচ্ছে শ্বাস-প্রশ্বাস। হ্যাঁ। আর রেচন কি? রেচন হচ্ছে যেমন আমাদের শরীর থেকে অনেক প্রস্রাব, বর্জ্য পায়খানা, পদার্থ বের ঘাম, হ্যাঁ, বর্জ্য পদার্থ যেগুলো বের হয়। বর্জ্য পদার্থ। ঘা হ্যাঁ, ঘাম বের হয়, প্রস্রাব, পায়খানা এগুলা। এই সমস্ত জিনিসগুলাকে ঠিক রাখার জন্য কিন্তু এই শক্তিবর্ধক খাদ্য সাহায্য করে। যেমন কোন একটা সিরিয়াস পেশেন্ট যখন আপনারা দেখবেন, হ্যাঁ? আপনার পেশেন্টের বিভিন্ন তথ্য হয়তো নিবেন। সেই সাথে একটা কমন তথ্য নিবেন। সেটা হচ্ছে যে আপনার প্রস্রাব পায়খানা ঠিকমতো হয় কিনা। হয় কিনা। যখন কোন পেশেন্টের প্রস্রাব পায়খানা দেখবেন যে ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে ওই পেশেন্টকে সুস্থ করা আপনার ব্যাক খুব পেতে হবে সহজ, না। খুব খুব সহজ। সহজ। কারণ প্রস্রাব পায়খানার মধ্যে যখন গন্ডগোল দেখা দিবে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে তার বডিতে কিন্তু সিস্টেম ঠিকভাবে কাজ করছে না। হ্যাঁ, এবং তাকে নিয়ে আপনাকে একটু ঝামেলা পোহাইতে ঝামেলা হবে। পোহাইতে হবে। তো সেজন্য মানে যখনই পেশেন্ট দেখবেন, সব সিম্পটমই আপনি নিলেন। কিন্তু সেই সাথে একটা সিম্পটম মানে পেশেন্ট না বললেও আপনি জানবেন। সেটা হচ্ছে যে আপনার প্রস্রাব ঠিক আছে, প্রস্রাব নিয়মিত হয়? যদি সমস্যা থাকে তখন পেশেন্ট নিজেই বলবে যে, "না আমার প্রস্রাব তো হয়তো একটু আটকে থাকে অথবা বেশি হয় অথবা প্রস্রাবে একটু জ্বালা পোড়া হয়।"
মানে বিভিন্ন কিছু বলতে পারে। স্বাভাবিক হলে স্বাভাবিক বলবে। বা পায়খানাও যদি ঠিক থাকে তাহলেও বলবে, হ্যাঁ, পায়খানা স্বাভাবিক আছে। আবার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা বলবে, না আমার তো পায়খানা হইতে অনেক কষ্ট হয়। ২ দিনে ১ বার হয়। এরকমও বলতে পারে। তো কাজেই ওইগুলা থেকেও কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে মানে পেশেন্টের অবস্থাটা কি। ঠিক আছে? আবার দেখবেন অনেক সময় অনেক পেশেন্ট শরীরের অন্যান্য ডিজিজের কারণে তার পায়খানা প্রস্রাবে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ কি? তার ডাইজেশনটা ঠিকমতো হচ্ছে না। তার রেচন প্রক্রিয়াটা ঠিকমতো হচ্ছে না। সে কারণে ওগুলোতে সমস্যা দেখা দিছে। কিন্তু যখন তাকে আপনি ট্রিটমেন্ট দিলেন, হয়তো কিছুদিন ট্রিটমেন্ট চলার পর দেখবেন যে আস্তে, আস্তে ওগুলো ঠিক হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, প্রেশার ভালোর দিকে যাচ্ছে। ওটা কিন্তু একটা সিম্পটম। হ্যাঁ? তো কাজেই শক্তিবর্ধক খাদ্য কিন্তু এই জিনিসগুলাকেও ব্যালেন্স করে। শ্বেতসার বা শর্করা ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হতে আমাদের শরীরে তাপ ও শক্তি পেয়ে থাকে। ওই যে একটু আগে যেটা বললাম হ্যাঁ, যে আপনি যদি খাঁটি ঘি খান মাঝে, মাঝে খাবারের সাথে, সেটা কিন্তু আপনার শক্তি যেমন ইয়ে করবে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। সেটা আরো কিছু উপকারিতা আছে। সেটা হচ্ছে আপনার স্কিন ড্রাই হতে দিবে না। হ্যাঁ? তারপর হচ্ছে মানে অল্প বয়সে আপনার স্কিনের বাঁ-দিকে ছাপ পড়বে না। আপনি পনির খেতে পারেন। হ্যাঁ? এতে করে আপনার স্কিনের বেশ কিছু লেয়ার আছে। ওই লেয়ার গুলার মধ্যে ব্যালেন্সিং ঠিক রাখবে। ইভেন আপনার নার্ভাস সিস্টেমকেও ঠিক রাখবে। হ্যাঁ? তো ওগুলো আবার যিনি স্কিনের উপর পড়াবেন উনি বিশদভাবে আলোচনা করবে। আমি জাস্ট একটু বললাম। তো এখন আমরা দেখি শক্তিবর্ধক খাদ্যের মধ্যে যেমন শস্য জাতীয় খাদ্য, এগুলো বলছি অলরেডি। চাল, চিড়া, মুড়ি, খই, এগুলো সবগুলোর উৎস হচ্ছে কি চাল আসলে। আটা, আটা হচ্ছে গম। তারপরে হ্যাঁ। কেক, ওই ওটা আটা ময়দা থেকে হয়। আটা হ্যাঁ, বা বিস্কুট, হ্যাঁ, হ্যাঁ, তারপর বিস্কিট ও বিস্কুট, সুজি, সেমাই, এগুলো সবই আসলে শস্য। মানে শস্য থেকে তৈরি হয়। তারপর হচ্ছে মূল জাতীয় খাদ্য, মানে যেগুলো মাটির নিচে হয় আরকি, যেমন আলু, মিষ্টি আলু, কচু। মিষ্টি আলু, কচু, তারপর আপনার ইয়ে হতে পারে মূলা। মূলা আমলা, ওটা মূল জাতীয়, এজন্য মূলা, এটার নামই মূলা। তারপর হতে পারে আপনার গাজর, হ্যাঁ? এগুলা। গাজর, হ্যাঁ। তারপর মিষ্টি জাতীয় খাদ্য যেমন গুড়, চিনি, মধু, মিশ্রি, এগুলা। তারপর ফল জাতীয় খাদ্য যেমন কলা, খেজুর, আম, কাঁঠাল, পেঁপে, মানে বিভিন্ন ফল আরকি। তো যেগুলা হচ্ছে, আচ্ছা, ওই এই লাইনটা আসলে ওই উপরের সাথে হবে। ওই যে কাজ করার ক্ষমতা হ্রাস পায় ও শরীর রোগাক্রান্ত হয়ে যায়। এটার লাইন না। এটা উপরের লাইন। আচ্ছা, এখন আমরা দেখি স্নেহ বা তেল জাতীয় খাদ্য যেমন সরিষা, সয়াবিন, নারিকেল, পাম একটা ফল। ওটা থেকেও তেল হ্যাঁ, তৈরি হয়। ওই যে পাম অয়েল বলি আমরা। চীনা বাদাম থেকে তেল হয়, বাদাম তেল তেল। হয়। সূর্যমুখী সূর্যমুখী থেকে তেল তেল হয়। খুবই তিল থেকে উপকারী তেল তেল। হয়। হ্যাঁ, সূর্যমুখী তেল খুবই উপকারী তেল। যেটা হ্যাঁ, যদি আপনি হার্ট ডিজিজের কোনো পেশেন্ট দেখেন, তাকে অ্যাডভাইস করবেন যে সম্ভব হলে সূর্যমুখী তেলের তরকারি খেতে। কারণ সূর্যমুখী তেল হচ্ছে কোলেস্টেরল ফ্রি। আর যতগুলা আমরা এই বাজারে বিভিন্ন সয়াবিন তেল যতই বলুক যে ফর্টিফাইড ইয়ে বা কোলেস্টেরল ফ্রি, আসলে কোলেস্টেরল ঠিকই আছে। একমাত্র সূর্যমুখী তেল হচ্ছে হার্ট ডিজিজের পেশেন্টদের জন্য উপকারী, বা ওইটা কোলেস্টেরল মানে বাড়ায় না। বলেন। এছাড়া তুলার বিচি, ভুট্টা, হ্যাঁ? এগুলা থেকেও ইয়ে করা যায়। আবার এখন যেমন ওই যে রাইস ব্রেন তেল পাওয়া যায়, যেটা ধানের ইয়ে থেকে তৈরি করা হয়। ওগুলো উপকার। মানে তুষ ওগুলোতে থেকে। কোলেস্টেরল থাকে না। তুষ থেকে, হ্যাঁ। ওগুলোতে কোলেস্টেরল থাকে না। আর আরো স্নেহ মানে ফ্যাট কিছু, কিছু পাওয়া যায়। ঘি, মাখন, ছানা, পনির, পনির, হ্যাঁ? ডিমের তারপর খোসা। হচ্ছে ডিমের কুসুম, চর্বি। তো তার মধ্যে আপনি কোনটা এডভাইস করবেন? আপনি বললেন পনির খেতে। যেমন পনিরের যে ফ্যাট, এটা ক্ষতি করবে না। ছানা, এটার ফ্যাট ক্ষতি করবে না। হ্যাঁ? তারপরে বাটার যদি বা মাখন, এটা যদি মাখন। ভালো হয়, তাহলে খাঁটি যদি হয় তাহলে এটা ক্ষতি করবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি আবার চর্বি খান, মাংসের চর্বি খান, সেটা কিন্তু ক্ষতি করবে। তো মাংসের কাজেই চর্বি ক্ষতি করবে। কিন্তু ক্ষতি মাছের করবে, চর্বি হ্যাঁ। ক্ষতি করবে না। কিন্তু মাছের চর্বি ক্ষতি করবে না। কাজেই মানে আপনাকে বুঝতে হবে যে আমি কোনটা এডভাইস করব। দেহবর্ধক খাদ্যের মধ্যে আহ, আসলে সেই খাদ্যগুলো যেগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গঠন বা বৃদ্ধি করতে সাহায্য করবে, ক্ষয় পূরণে সাহায্য করবে। হ্যাঁ, এগুলা ইভেন আমাদের হাড় মানে বোন, হ্যাঁ, বোনকে শক্ত করতে সাহায্য করবে। তারপরে রক্ত, আমাদের শরীরে যে রক্তের পরিমাণটা থাকে, দেখবেন অনেক সময় এনিমিয়ার পেশেন্ট পাওয়া যায়। এনিমিয়া মানে রক্ত শূন্যতা। রক্ত স্বল্পতা কেন রক্ত শূন্যতা হয়? যে আমাদের এই যে রক্তকণিকা গুলো আছে, ১২০ দিন পর কিন্তু অটোমেটিক্যালি রক্তকণিকা মারা যায়। হ্যাঁ, আবার নতুন কণিকা তৈরি হয়। তৈরি হয়। এখন যদি এমন হয় যে যত সংখ্যক কণিকা মারা গেল, কিন্তু আমরা তত সংখ্যক কণিকা তৈরি হলো না, আরো তৈরি কম হইল তৈরি না। হলো।
তখন একটা তখন সময় পরে কি হবে? অ্যানিমিয়া তখনই অ্যানিমিয়া বা সৃষ্টি রক্তশূন্যতা হবে, দেখা দিবে। হ্যাঁ, দেখা দেবে। এবং তখন কি হবে? ত্বক দেখবেন যে আস্তে, আস্তে ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে একটু ড্রাই হয়ে গেছে। তো ওই সময় আপনাকে পেশেন্টকে সে ধরনের খাদ্যের অ্যাডভাইস করতে হবে যেগুলা রক্ত কণিকা বা রক্ত উৎপাদনে সাহায্য করে। যেমন ধরেন লাল শাক, হ্যাঁ? তারপরে শিং মাছ, হ্যাঁ? এই ধরনের খাবারগুলো হচ্ছে, তারপরে কাঁচা কলার তরকারি বা পাকা কলা যেগুলোতে আয়রন আছে। এগুলো আয়রন। হচ্ছে রক্ত উৎপাদনে সাহায্য করে। তারপরে হচ্ছে আপনি হাড় শক্ত করতে সাহায্য করবে যেমন ছোট মাছ, ছোট মাছের কাঁটা চিবিয়ে খাবে। এগুলা তারপরে ডিম, ডিম সিদ্ধ। এগুলো হচ্ছে হাড় শক্ত করতে সাহায্য করে। একই সাথে দেহ বৃদ্ধিতেও সাহায্য করে। এজন্য যারা ছোট শিশু, শিশুদেরকে যখন খাবার খেতে শিখে ওদেরকে প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়াতে অ্যাডভাইস করতে হবে। যে ওরা নরম খাবার খাবে এবং সেই সাথে সিদ্ধ ডিম খাবে। যাতে তার দেহের পুষ্টিটা পায়। মানে হাড় বা বোন যাতে শক্ত হয়, হ্যাঁ? এগুলোর জন্য ওই ধরনের অ্যাডভাইস করতে হবে। এছাড়াও দেহের ভিতর যে আমাদের হৃৎপিণ্ড মানে হার্ট, ফুসফুস, তারপর যকৃৎ মানে লিভার, পাকস্থলী, স্টোমাক, অন্ত্র মানে ইন্টেস্টাইন, মস্তিষ্ক, হ্যাঁ? বা ব্রেন, ব্রেন, এই সবকিছুই তো কাজ করতেছে এবং সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ অর্গান। যেমন আপনি হার্ট যেমন গুরুত্বপূর্ণ, ফুসফুস মানে ফুসফুসও লাংস, কিন্তু, লাংস হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ। তারপর লিভার যকৃৎ, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে স্টোমাক পার্বত্য এটাও নিউরন, গুরুত্বপূর্ণ। তারপর অন্ত্র অন্ত্র, অন্ত্র এটা গুরুত্বপূর্ণ, ইয়েটা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, হ্যাঁ, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে ব্রেন, ব্রেইন এটাও মস্তিষ্ক গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ। ওটা হচ্ছে হেডকোয়ার্টার যেখানে হ্যাঁ, আমাদের এই যে নিউরো বা নার্ভাস সিস্টেম যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ? নিয়ন্ত্রিত হয়। এই প্রত্যেকটা অর্গানকে যদি আপনার সুস্থ রাখতে হয়, তাহলে জানতে হবে যে কোন অর্গানকে সুস্থ রাখার জন্য কোন ধরনের খাদ্য সাহায্য করে। তাহলে একটা মানুষকে কিন্তু ওই ধরনের খাবারগুলা খেতে হবে। তাহলে হচ্ছে সব অর্গানগুলো সুস্থ থাকবে এবং আপনার দীর্ঘ মানে সময় পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত অর্গানগুলা ঠিকভাবে কাজ করবে। কাজ করবে। এখন দেহবর্ধক খাদ্যের উদাহরণ হিসেবে যেমন উদ্ভিজ্জ আগেও বলছি, একটু আগে বলছি যেমন বিভিন্ন ধরনের ডাল আছে। কিন্তু ওইটাও আপনাকে এডভাইস করতে গেলে বুঝে শুনে এডভাইস করতে হবে। যে কাকে আবার নিষেধ করা দরকার, তাকে নিষেধ করবেন। মটরশুঁটি আছে, বাদাম আছে, সয়াবিন আছে, শিমের বিচি সিমেন্ট আছে। বেশি আছে ইত্যাদি। আবার প্রাণীজ উৎস হিসেবে যেমন দুধ, ডিম, মাছ, মাংস, কলিজা কলিজা ইত্যাদি। ইত্যাদি। এখন হচ্ছে রোগ প্রতিরোধক খাদ্য। ওই ঘুরে ফিরে এগুলোই সব। সবই। তার মধ্যে একটু তার মধ্যে যেমন আমাদের অনেকের দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে রাত কানা রোগ হয়। জি, আবার 40 বছরের উপরে বয়স চলে গেলে চালসে আমরা বলি। চালসে মানে ওটা আসলে রোগ না। ওটা হচ্ছে 40 বছর যখন পার হয়ে যায় তখন হচ্ছে বেশিরভাগ মানুষের কমনলি যে কাছের ছোট আ আ কাছের জিনিস চিকন কম জিনিস দেখে, কম দেখে। কম তখন দেখে। যেমন একটা দেখা যায় যে রিডিং গ্লাস বা চশমা পড়তে হয়। এটা কিন্তু করতে আসলে রোগের আওতায় পড়ে না। এটাকে চালসে বলা হয়। মানে এটা হচ্ছে বয়সজনিত কারণে হয়। এখন বয়সজনিত কারণেও আসলে এটা কেন হয়? এটা হয় এই কারণে বয়স বৃদ্ধির সাথে, সাথে আমাদের যে আই বল আছে, হ্যাঁ? এই যে চোখের বল, এই বলের কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। তো আমাদের চোখ কিন্তু একটু ফুলে যায় বয়স বাড়ার সাথে, সাথে। দেখবেন যে চোখ একটু ফোলা, ফোলা থাকে বয়স যাদের একটু বেশি। বেশি। যখন আইবলটা বড় হয়ে যায় তখন স্বাভাবিকভাবে রেটিনা যে ব্যাসার্ধের মধ্যে ওই যে আলোর প্রতিফলনটা হওয়া উচিত, ওই ব্যাসার্ধ থেকে তো ব্যাসার্ধ বেড়ে গেছে। যেহেতু এটা বেড়ে বড় হয়ে গেছে। গেছে। হুম। তখন দেখা গেছে ওই যে কাছের জিনিসের মানে প্রতিবিম্বটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে না। আর এই কারণে তখন হচ্ছে একটা রিডিং গ্লাস পড়লে যার পাওয়ার যতটুকু লাগে আরকি, অনুসারে একটা রিডিং গ্লাস পড়লে ওই নির্দিষ্টভাবে রেটিনার উপর প্রতিবিম্বটা সৃষ্টি করে দিতে পারে। এটাই হচ্ছে আসলে মূল কারণ আরকি। যদিও এটা ঐরকম মানে ইয়াং এজে যাদের সমস্যা হয়ে থাকে ওই ধরনের সমস্যা না। এটা হচ্ছে ঝালসে বলা হয়। আর এছাড়া বেরি-বেরি রোগ হচ্ছে ভিটামিন বি, B12 জনিত কারণে হয়ে থাকে। বেরি রোগ মানে পেট বড় হয়ে যায়, পা চিকন হয়ে যায়। রিকেট, পা গুলা চিকন হয়ে যায়, বাঁকা হয়ে যায়, রিকেট রোগ।
স্কারবি ভিটামিন সি জনিত রোগে সি জনিত কারণে হয়, অ্যানিমিয়া রক্ত শূন্যতা, গলগণ্ড আয়োডিনের অভাবে হয়। হ্যাঁ, তাহলে এই যে কোন রোগটা কিসের অভাবে হয় সেটা যদি আপনি জানেন, তাহলে সেই উপাদানটা কোন খাদ্যে আছে সেটা অ্যাডভাইস করলেই কিন্তু অনেকটা ওই খাদ্য থেকেও মানে মেডিসিনের মতো সাহায্য পাবে পেশেন্ট, যোগান দেওয়া যায়। যোগান দেওয়া যায়। ইভেন আমরা আহ, যদি সুস্থ অবস্থায় ওই ধরনের খাবারগুলো খাই, তাহলে অন্তত পক্ষে এই রোগগুলা থেকেও মুক্তি পেতে পারি, মানে এই রোগগুলাতে হয়তো আমরা আক্রান্ত নাও হতে পারি। তো এখন আমরা দেখি যে ওই যে একটু আগে বলছিলাম দ্বিতীয় একটা প্রকার আদর্শ খাদ্য। আদর্শ খাদ্য মানে হচ্ছে খাদ্যের 6টা উপাদান আছে: আমিষ মানে প্রোটিন, কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট মানে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ বা মিনারেল সল্টস, আর হচ্ছে পানি। এই 6টা উপাদান যদি, হয়তো আপনি একটা খাবারের মধ্যে 6টা উপাদান পাবেন না, না, হ্যাঁ, কিন্তু আমরা আদর্শ খাবার খাই তখনই বলতে পারবো যদি আমাদের শরীরে এই 6টা উপাদান খাদ্যের মাধ্যমে, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা ঢোকাতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা সুষম খাদ্য খাচ্ছি। অর্থাৎ আপনি একটা খাবার খেয়েই কিন্তু 6টা উপাদান পাবেন না। না, যেমন আপনি আপনি যদি মনে করেন একটা ডিম খেলেন, তাহলে কিন্তু আপনার শরীরে চর্বি ঢুকবে না। হয়তো সেখান থেকে আপনি প্রোটিন পাবেন, হ্যাঁ, তারপরে হয়তো কার্বোহাইড্রেট পাবেন কিছুটা, তারপরে হয়তো আপনি ভিটামিন পাবেন, কিন্তু সেখানে আপনি ফ্যাট পাবেন না। তো কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি একটা খাবার খেয়েই কিন্তু 6টা উপাদান নাও পেতে পারেন। সেজন্য আপনাকে বুঝতে হবে বা জানা থাকতে হবে যে কোন খাদ্যে কোন ধরনের উপাদানগুলো আছে। তাহলে আপনি যদি ম্যাচিং করে সারাদিনে ওই বিভিন্ন ধরনের খাবারগুলো খেয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনার সব উপাদানগুলো শরীরে প্রবেশ করে গেল। তার মানে আপনি সুষম খাদ্য খাচ্ছেন। আর খাচ্ছি। তখন কি হবে? তখন হচ্ছে আসলে আমাদের শরীরটাও তো একটা মেশিন, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গান কন্টিনিউয়াস আমাদের জন্মের পর থেকে চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই অর্গান গুলাকে ঠিক রাখার জন্য বা শক্তি যোগান দেওয়ার জন্য এই সুষম খাদ্যের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো যে যে খাদ্যের মধ্যে আছে, এই খাবারগুলো যদি আমরা একটু জেনে শুনে বুঝে শুনে খাই, তাহলে কিন্তু আমাদের অর্গানগুলা দীর্ঘদিন বা দীর্ঘ বছর পর্যন্ত কাজ সুস্থ করবে। থাকবে। হ্যাঁ, সুস্থ থাকবে, এবং আমাদের আয়ুও দেখা যাবে হয়তো আমরা বেশি পেতে পারি। হুম, এটাই, বা একজন অসুস্থ পেশেন্টকেও যদি আমরা ওইভাবে ভেবেচিন্তে মানে খাবারের অ্যাডভাইস করি মেডিসিনের পাশাপাশি, তাহলে দেখা যাবে যে পেশেন্ট মানে সাপ্লিমেন্ট হিসেবে বিভিন্ন এই যে খাদ্য উপাদানগুলা শরীরে প্রবেশ করবে, তার মাধ্যমেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যেমন একই সাথে রোগ থেকেও অনেকটা মুক্তি পাবে। এই হচ্ছে মূলত মানে আজকের আমার যে লেসন ছিল খাদ্যের উপর আর কি, এই লেসন। তো নেক্সট ক্লাসটা আমি আর একটু ডিপলি, আশা করি আমার গলা আর একটু ভালো হয়ে যাবে, আহ, ইয়ে করব, সেটা হচ্ছে সেখানে আমি ভিটামিন মিনারেলস নিয়ে আরো বিশদভাবে আলোচনা করবো আর কি, বা বিচার। কোন ধরনের ভিটামিন আমাদের শরীরে কোন কাজের জন্য লাগবে, কোন ধরনের ভিটামিন কোন রোগের মানে মুক্তিতে সাহায্য করবে, বা কোন ধরনের খাদ্য উপাদান কোন রোগ থেকে একজন মানুষকে সুস্থ করতে সাহায্য করবে, বা কোন খাদ্য কোন রোগ তৈরিতে সাহায্য করবে, ইত্যাদি নিয়ে আমি আর একটু বিশদভাবে আলোচনা করতে সাহায্য করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যেহেতু এখন আসলে ওয়েদারটা খারাপ, মানে গরম ঠান্ডা, আমি হ্যাঁ, কিন্তু আসলে এই গরম ঠান্ডা জনিত কারণে এই মানে ভুক্তভোগী আর কি, এই যে গলা বসে গেছে। আজকে তো একটু সাউন্ড পাওয়া যাচ্ছে, মানে কয়েকদিন আগে আমার টোটাল টোনই ছিল না। যাই হোক, একটু সাবধানে থাকবেন, ওয়েদারের সাথে একটু স্যার, ম্যাচ করে চলার চেষ্টা করবেন। একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন এই উম, যে এ আলম হোসাইনি স্যার, গাজী সাব্বির আহমেদ এবং আপনি হুম, যে ডায়াবেটিস নিরাময় টিম, হুম, কম খরচে ইনসুলিন মুক্ত চিকিৎসা নিন, বছর শেষে আপনার রোগ ও ঔষধের পরিমাণ কমবে। হুম, হুম, এই যে স্লোগানটা, হুম, হোসাইনি স্যার আমাকে এই 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 মাসে এই 31 তারিখের পরে কিছু মেডিসিনও প্রোভাইড করবে বলছে। হুম, হুম, 5 জন করে রুগীর দিবে, হুম, হুম। যাতে আমরা কাজ করতে পারি। এখন এদের জন্য কোনো ডায়েট অবশ্যই, অবশ্যই। মানে আমি তো ডায়েট ডায়াবেটিসের, নির্দেশিকা। আছে, আছে, আছে। মানে আমি তো ডায়াবেটিসের পেশেন্ট দেখি তো, হ্যাঁ, হ্যাঁ, এবং আমার ওই যে এরকম ডায়েট প্ল্যান আছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু আবার একটা ব্যাপার আছে। কমনলি সব পেশেন্টের জন্য কিন্তু একই ডায়েট প্ল্যান হবে না। হ্যাঁ, হ্যাঁ,
কেন হবে না সেটা আপনি অলরেডি আমার আজকের ক্লাসের উপর অনেকটা বুঝতে পারতেছেন। জি কারণ স্যার। ডায়াবেটিসের পেশেন্টের ১ম আপনাকে ওই যে আইডেন্টিফাই করতে হবে যে তার কি কারণে ডায়াবেটিসটা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ? এবং আবার তার শরীরে তো অন্য কোনো ডিজিজও থাকতে পারে। থাকতে পারে। তাহলে বিস্তারিত জানার পরেই কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড ডায়েট প্ল্যান থাকবে এবং ওই ডায়েট প্ল্যানে তখন যে পেশেন্টকে আপনি দেখলেন, ওই হ্যাঁ, পেশেন্টের জন্য আবার যেটা দেখা যাবে যে ম্যাচ করবে না, সেটা আপনি ক্রস দিয়ে দিবেন। যে হ্যাঁ, বুঝছি। এটা আপনি খেতে পারবেন না বা এটা খাবেন, টিক দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার একটা নির্দিষ্ট ডায়েট প্ল্যান থাকবে। তার মধ্যে আচ্ছা, হচ্ছে এটাকে আপনি কাস্টমাইজ করে তখন পেশেন্টকে আপনি প্রোভাইড করবেন। আচ্ছা। না ওই ডায়েট প্ল্যান করছেন কিনা এইটা আরকি? হ্যাঁ, আছে ডায়েট প্ল্যান আছে আমার। আচ্ছা, এটা ডায়াবেটিসের জন্য যেমন ডায়েট প্ল্যান আছে, আমার আরো বেশ কিছু ডায়েট প্ল্যান আছে। যেমন আমি কিন্তু ওবেসিটি ম্যানেজমেন্ট এর উপর সার্টিফাইড। মানে আচ্ছা, দৈহিক আচ্ছা। স্থূলতা, যাদের ওভার ওয়েট থাকে না? হ্যাঁ, মানে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের বিএমআই, বডি মাস ইনডেক্স দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার বডির ওয়েটটা কি ঠিক আছে কিনা নাকি ওভার। তার উচ্চতা অনুসারে বডির ওয়েটটা কত? উচ্চতা এবং বয়স অনুসারে এটাই বিএমআই দিয়ে বের করতে হয়। মানে হ্যাঁ, বডি মাস ইনডেক্স দিয়ে, হ্যাঁ? হ্যাঁ, তো এখন এটারও কিন্তু চার্ট আছে যে একজনের হাইট এত ইঞ্চি হলে বা তার এজ এত হলে তার ওয়েটটা কত হওয়া উচিত। কত এত আছে? থেকে এত কেজির মধ্যে হতে হবে বা এত থেকে এত পাউন্ডের মধ্যে হতে হবে। যখন তার চেয়ে বেশি হবে তখন হচ্ছে তার ওভারওয়েট। এখন এই যে মানে ওভারওয়েট যাদের মানে এই সমস্যা তাদের হচ্ছে ওবেসিটি বলা হয়, হ্যাঁ? হ্যাঁ, মানে দৈহিক স্থূলতা। তো আমি কিন্তু এই ওবেসিটি ম্যানেজমেন্টের উপরও সার্টিফাইড ইন্ডিয়া থেকে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ওদের জন্য কিন্তু ওই আমি যে ট্রিটমেন্ট দেই মানে হ্যাঁ, মেডিসিনের পাশাপাশি কিন্তু তাদেরকে আমি ডায়েট প্ল্যানও দিই। আচ্ছা, ডায়েট আচ্ছা। প্ল্যান মানে এরকম না। আবার ওবেসিটি ম্যানেজমেন্ট কিন্তু ২ ধরনের আছে। আপনি হয়তো চিনবেন ওই যে অ্যালোপ্যাথি ডাক্তার আছে। এই যে জাহাঙ্গীর কবির। হ্যাঁ, উনিও কিন্তু জাহাঙ্গীর। হ্যাঁ, উনিও কিন্তু এই যে যাদের দৈহিক স্থূলতা ওদেরকে ডায়েটিং এর উনারটাকে বলা হয় কিটো ডায়েট। ওটা কিন্তু আমাদের দেশের জন্য প্রযোজ্য না। কিটো ডায়েট কিন্তু অনেক ভয়ংকর। কিটো ডায়েটে মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কারণ কিটো ডায়েটটাকে অনেক ভয়ংকর। বাট উনি কিন্তু কিটো ডায়েট প্ল্যান দেন আরকি। তো আমি আবার যেটা এটা কিটো ডায়েট না। যেমন আমি একজন যিনি মানে ওভার ওয়েটেড পেশেন্ট উনাকে আমি সব খাবার খেতে দিই। বাট সেখানে শুধু বলে দেই কোন সময় কোন খাবারটা খাবে বা কি পরিমাণে খেতে পারবে। আচ্ছা, বাট উনার কিন্তু মেক্সিমাম খাবারই চালু থাকে। আচ্ছা, আমি জেনেও নিই যে আপনি কি খাবারের অভ্যাস আছে। ওইভাবে আমি প্ল্যান দিই এবং আমার অসংখ্য পেশেন্টের ওয়েট কিন্তু কমে গেছে এরকম আচ্ছা, ট্রিটমেন্টে। তো যাই হোক ওই যে ডায়েট প্ল্যান এরকম আছে। তারপর যেমন কার্ডিও আমি দেখি ওদের ওদের জন্য কিন্তু আমার ডায়েট প্ল্যান আছে করা। যে কার্ডিয়াক পেশেন্টরা কোন ধরনের খাবারগুলা খাওয়া ঠিক হবে না বা কোন ধরনের খাবার খেতে পারবে বা প্রতিদিন কোন ধরনের খাবারটা কি পরিমাণে খেতে পারবে। হ্যাঁ? কারণ কার্ডিয়াক পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দেই, তখন শুধু মেডিসিন খেলে হবে না। সেই সাথে তার খাদ্যাভ্যাসও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন এই যে অ্যা মানে হার্টের প্রবলেম হলে আমাদের বাংলাদেশ থেকে সেই বিখ্যাত ডাক্তারের কাছে যে চলে যায় ইন্ডিয়া, দেবী সেঠির কাছে। হ্যাঁ, উনি কিন্তু খাদ্যাভ্যাসের উপর অনেক গুরুত্ব দেন। ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু উনি খাদ্যাভ্যাসের উপর অনেক গুরুত্ব দেন, দেবী সেটি। হ্যাঁ? তো হ্যাঁ, এজন্যই বললাম, ওই আমিও কিন্তু যে কার্ডিয়াক পেশেন্ট দেখি। আমি কিন্তু এ পর্যন্ত আমার হাতে মানে উপরওয়ালার ইচ্ছায় অসংখ্য ব্লকের পেশেন্ট সুস্থ হয়েছে। যাদের নাকি 95% ব্লক, ৫ টা ব্লক, 98% ব্লক এরকম পেশেন্ট 0 ব্লক হইছে আমার হাতে। আচ্ছা। উইথআউট অপারেশন। এখনো আমার আন্ডারে ২ জন সুন্দর পেশেন্ট বার্তা। ট্রিটমেন্টে আছে। এখনো আমার আন্ডারে ২ জন পেশেন্ট ট্রিটমেন্টে আছে। যে পেশেন্ট একজন অলরেডি আপনার এই যে জাতীয় হৃদরোগ হসপিটালে বলছে ১ সপ্তাহের মধ্যে আপনার ওপেনার সার্জারি করতে হবে। সেই পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিয়ে মানে ১ মাস বাংলাদেশে রেখে ট্রিটমেন্ট দিয়ে উনি অলরেডি এখন বাহরাইনে আছে। আচ্ছা, অলরেডি ৪ মাস ট্রিটমেন্ট চলতেছে এবং উনি নিয়মিত ওখানে কাজকর্ম সব করতেছে। মানে উনার এই এখন হার্টের কোনো সমস্যাই নেই। আচ্ছা। আর বাংলাদেশেও আছে এখন অলরেডি একজন। আর সুস্থ হয়েছে গত ১ বছরের মধ্যে নিচে হইলো ১৬ থেকে ১৭ জন। এবং প্রত্যেকেরই হচ্ছে 95%, 98%, 92% ৫ টা ব্লক, ৪ টা ব্লক এরকম। উইথআউট অপারেশন সুস্থ করছি। তো স্যার, যাই হোক, স্যার আমি আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। একটু অ্যাকসেপ্ট করবেন স্যার। আচ্ছা এটা কোথায় পাঠাইছেন? ডাক্তার দেবাশিস দাস, এই ইয়েতে ডক্টর এট বাংলাদেশ সেন্টার অ্যাডভান্স আচ্ছা ফেসবুকে আচ্ছা ঠিক আছে। ফেসবুকে। ওকে। তো যেটা বললাম যে ওই যে পেশেন্টদেরকে আমি মানে মেডিকেশনের পাশাপাশি অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের পাশাপাশি খাদ্যাভ্যাসও কিন্তু দিয়ে থাকি। যে হ্যাঁ, এই খাবার টোটালি খেতে পারবেন না বা এই খাবার খেতে পারবেন বা কি পরিমাণে কোনটা খাবেন।
কারণ একজন হৃদরোগী ওনার কিন্তু খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ধরেন একজন হৃদরোগী, ওনাকে আমি ট্রিটমেন্ট দিলাম, কিন্তু উনি হচ্ছে দিব্যি গিয়ে ধরেন যে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে কিংবা ব্রয়লারের মুরগি খাচ্ছে প্রতিদিন বা বেশিরভাগ সময়, তাহলে ওনার হৃদরোগ জীবনে ভালো হবে না ভালো হবে না। এবং ওনার আরো সিরিয়াস অবস্থা হতে পারে। তো এটা একটা এক্সাম্পল দিলাম। এভাবে খাদ্যাভ্যাস ওনাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার এট দ্য সেম টাইম একজন কিডনির পেশেন্ট যখন দেখবেন, কিডনির পেশেন্টের জন্য কিন্তু খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। আপনি শুধু মানে মেডিকেশন দিলে হবে না। এরকম কিছু রুগী আছে, মানে এরকম রোগের কিছু রুগী আছে যে সমস্ত রুগীদেরকে লাইফস্টাইল ট্রিটমেন্টের চেঞ্জ করতে হবে। পাশাপাশি লাইফস্টাইলটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিতে হবে। সেজন্য এই যে মানে কি বলবো, নিউট্রিশন বা ডায়েটেটিক্স এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটা কিন্তু মেডিকেল সায়েন্সের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। মানে অনেকে এটাকে নেগেটিভলি নেয় যে ডাক্তার হওয়ার পাশাপাশি পুষ্টি খাদ্য নিয়ে কেন কথা বলে না। আমার সাথে সেখানে একটু দ্বিমত আছে যে খাদ্য হচ্ছে মেডিকেলের এটা কিন্তু একটা পোষণ। একজন মানুষ কিন্তু শুধু মেডিসিন দিয়ে সুস্থ হয় না, তার খাদ্যাভ্যাস লাইফস্টাইল এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মেডিসিন অবশ্যই দিবেন, কিন্তু সেই সাথে সাথে তাকে তার জন্য কোন খাবারটা জরুরি, মানে খাওয়া উচিত, কোন খাবারটা ক্ষতিকর, সেই অ্যাডভাইসটা আপনি করবেন পাশাপাশি। সেটাতে তো ক্ষতির কোনো কারণ নাই, তাই না? সেটা আপনি অ্যাডভাইস করবেন। তার লাইফস্টাইলটা কি হওয়া উচিত সেটাও আপনি অ্যাডভাইস করবেন। তাহলে দেখবেন যে দ্রুত ওই পেশেন্টটা সুস্থ হয়ে উঠবে। তো যাই হোক, আজকে আর কথা বলছি না। ভালো থাকবেন। তাহলে ওই শুভরাত্রি। স্যারের সাথে আলাপ করেছে, আর আমাদের যখন ওই মেডিসিনটা পাঠাবেন হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিসের, হ্যাঁ। তখন ওই ওই যাতে ওনারা ওনাদের লাইফস্টাইল বা ডায়েট না, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। এটা। আচ্ছা, ঠিক আছে, আর ভালো এমনি থাকেন। এমনি কি, হ্যাঁ, আর এই মানে কেস টেকিংটা আ কেস টেকিং তো ক্লাস করছেন, তাই না? কেস টেকিং ক্লাস করছি এদিকে। এদিকে আবার একটা নতুন কেস টেকিং ধরছি ওই ফারুকি স্যারের। আচ্ছা, ওই ফারুকি কেস টেকিং, স্যারেরটা ফারুকি স্যারেরটাও ধরছি। ওনাকে আজকে টাকা পেমেন্ট দেবো। আচ্ছা, অসুবিধা নেই। কেস টেকিং করেন। কারণ কেস টেকিংটা গুরুত্বপূর্ণ। ওই ডায়াবেটিস পেশেন্ট যদি থাকে আপনারা কেস টেকিং করে প্রয়োজনে আমাদেরকে বা হোসেনি ভাইকে ইয়ে করবেন। আচ্ছা, আচ্ছা, আমরা দেখব। অবশ্যই আর স্যার। তখন আমরা তো সিদ্ধান্ত নিয়ে সেভাবে আমরা তো ব্যবস্থা নিব। আর ওই কেস টেকিং এর ব্যাপারে যেটুকু যখন যখন হেল্প লাগবে। হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, শুভরাত্রি। ভালো থাকবেন। শুভরাত্রি, ভালো থাকেন স্যার।